তিনি ডিফেন্সিভে খেলছেন, আমি আবার বলছি, তৃতীয়বার বলছি, তিনি ডিফেন্সিভে খেলছেন কারণ তিনি ভড়কেছেন তার কারণ শুভেন্দু অধিকারী যেরকম কাঁচা সত্য কথা দিয়ে তাকে আক্রমণ করেছেন, তিনি তার উত্তরে কোনো কথা খুঁজে পাচ্ছেন না, হালে পানি পাচ্ছেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এরকম তো সরাসরি তো প্রমাণ পাওয়া যাবে না যে কোনো মুখ্যমন্ত্রী গিয়ে জঙ্গিদের আক্রমণ করে জঙ্গিদের সাহায্য করেছেন, কিন্তু আমি একটা উনি ইদানিংকার মধ্যে একটা কথা বলেছিলেন যে বিএসএফ যখন সীমান্ত বরাবর বেড়া দেবার কাজ করছে তখন গ্রামবাসীরা আপনারাও ধারে কাছে যাবেন না, ওরা নিজেদের মতন কাজ করুক, আপনারা ওদের সাহায্য করতে যাবেন না বলেছিলেন তো। এর মানে কি? এর মানে হচ্ছে যে বিএসএফ আপনাদের সাহায্য ছাড়া যেটুকু পারে করুক, আপনাদের সাহায্য যদি কাজটা বেশি এগিয়ে যায় সেটা আমি চাই না। আমি কেন চাই না? কারণ আমি চাই ওরা এখান দিয়ে ঢুকুক, এখান দিয়ে ঢুকে তারা পশ্চিমবঙ্গকে অশান্ত করুক, বাকি ভারতকে অশান্ত করুক। এই রকম প্রমাণ আরো ভুরি ভুরি পাওয়া যাবে খুঁজলে। আমার তো গোয়েন্দা দপ্তর নেই, কিন্তু গোয়েন্দা দপ্তরের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে এরকম। আমি এমনি সাধারণভাবে সংবাদ মাধ্যমে যেটা পেয়েছি সেটার ভিত্তিতে বললাম। তিনি ডিফেন্সিভে খেলছেন, আমি আবার বলছি, তৃতীয়বার বলছি, তিনি ডিফেন্সিভে খেলছেন কারণ তিনি ভড়কেছেন তার কারণ শুভেন্দু অধিকারী যেরকম কাঁচা সত্য কথা দিয়ে তাকে আক্রমণ করেছেন, তিনি তার উত্তরে কোনো কথা খুঁজে পাচ্ছেন না, হালে পানি পাচ্ছেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এরকম তো সরাসরি তো প্রমাণ পাওয়া যাবে না যে কোনো মুখ্যমন্ত্রী গিয়ে জঙ্গিদের আক্রমণ করে জঙ্গিদের সাহায্য করেছেন, কিন্তু আমি একটা উনি ইদানিংকার মধ্যে একটা কথা বলেছিলেন যে বিএসএফ যখন সীমান্ত বরাবর বেড়া দেবার কাজ করছে তখন গ্রামবাসীরা আপনারাও ধারে কাছে যাবেন না, ওরা নিজেদের মতন কাজ করুক, আপনারা ওদের সাহায্য করতে যাবেন না বলেছিলেন তো। এর মানে কি? এর মানে হচ্ছে যে বিএসএফ আপনাদের সাহায্য ছাড়া যেটুকু পারে করুক, আপনাদের সাহায্য যদি কাজটা বেশি এগিয়ে যায় সেটা আমি চাই না। আমি কেন চাই না? কারণ আমি চাই ওরা এখান দিয়ে ঢুকুক, এখান দিয়ে ঢুকে তারা পশ্চিমবঙ্গকে অশান্ত করুক, বাকি ভারতকে অশান্ত করুক। এই রকম প্রমাণ আরো ভুরি ভুরি পাওয়া যাবে খুঁজলে। আমার তো গোয়েন্দা দপ্তর নেই, কিন্তু গোয়েন্দা দপ্তরের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে এরকম। আমি এমনি সাধারণভাবে সংবাদ মাধ্যমে যেটা পেয়েছি সেটার ভিত্তিতে বললাম। দাদা এরকম ভাবে একটা মন্তব্য করলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে শুভেন্দু অধিকারী পাল্টা এটার একটা প্রতিক্রিয়াও দিলেন। তিনি বললেন যে একটা বিশেষ সম্প্রদায়, যদি সেই সম্প্রদায় হঠাৎ করে কোনো ধরনের কোনো কিছু করে তাহলে তখন কি শুভেন্দু অধিকারী নাম না নিয়ে করে তিনি বলেছেন তাহলে কি উনি সামলাতে পারবেন? পাল্টা শুভেন্দু অধিকারী তিনিও সাংবাদিক বৈঠকে বাইরে বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে তাকে নাম না করে কিন্তু তিনি একটা হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছেন, বা তিনি এই যে মন্তব্য করেছেন, এবং এমনকি তিনি এটাও বলেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবে। এটা নিয়ে কি বলবেন? এটা তো আমি তো যেভাবে দেখছি এটা তো সরাসরি না। উনি ওই সম্প্রদায়, অর্থাৎ আমি খোলাখুলি বলছি মুসলমানরা, মুখ্যমন্ত্রী তো মুসলমানদের তোয়াজ করেন, উনি তো খ্রিস্টান বা পার্সিদের তোয়াজ করেন না। মুসলমানদের উনি সরাসরি প্ররোচনা দিচ্ছেন যে তোমরা তৈরি হও, তোমরা মসজিদ করো, তোমরা লুঙ্গি ফুঙ্গি গুটিয়ে খাড়া হয়ে থাকো, যে কোনো সময় আসতে পারে। এইটাই উনি বলতে চাইছেন আর কি। তো শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাচ্ছেন, কিন্তু আমি তোমার সামনে বলছি আমার ক্ষমতা অত্যন্ত সীমিত, যে যেভাবে মুখ্যমন্ত্রী কথাটা বলছেন সেটা এর আগে অতীত ইতিহাসে দেখা গেছে যে আরেকজন মুখ্যমন্ত্রী ছিলেন আগে, তখন প্রধানমন্ত্রী বলতো, হুসেন শহীদ সুহরাওয়ার্দী। উনি 1946 সালে কলকাতায় ছিলেন, 10,000 আনুমানিক 10,000 লোক মারা গেছিল। সেটা 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কোনো হিসেবপত্র নেই। এই সারওয়ার্দী গড়ের মাঠে গিয়ে ঘোষণা করেছিলেন যে তোমরা চলে যাও, তোমরা লেগে পড়ো, তোমাদের প্রত্যক্ষ সংগ্রাম সফল করতে হবে। পুলিশ মিলিটারিকে আমি বলে দিয়েছি তারা যাবে না। তারপরে কি হলো? তারা দুদিন ধরে 16ই আগস্ট এবং 17ই আগস্ট, আমি এটা একটু দায়িত্ব নিয়ে বলছি কারণ এই ব্যাপারটা আমি খুব গভীরভাবে পড়াশুনো করেছি,
তারপরে পুলিশ এবং মিলিটারি যাবে না বলার পরে তারা তো লাফ দিয়ে পড়লো এবং তারা দুদিন ধরে 16ই আগস্ট এবং 17ই আগস্ট 1946 তারিখে পুরো কলকাতা জুড়ে করলো। মেটেবুরু যে লিচু বাগান বলে একটা বস্তি আছে, সেখানে ওড়িয়া থাকতেন, একটা ওড়িয়া বস্তি ছিল এই 600-700 লোকের মতন। তারা, তাদের পুলিশ বলেছিল আপনারা পালিয়ে যান, যায়নি তারা। 15 মিনিটের মধ্যে 600 ওড়িয়া। তারপরে কি হলো? তারপরে গোপাল পাঁঠা ফিল্ডে নামলেন, সর্দারজিরা ফিল্ডে নামলো, মানিকতলার বিহারি কালোয়াররা ফিল্ডে নামলো, বিহারি গোয়ালারা ফিল্ডে নামলো। তারপরে কি হলো? তারপরে হাউ হাউ করে সরোয়ারদিকে কাঁদতে দেখা গিয়েছিল। পুলিশের কন্ট্রোল রুমে বসে সরোয়ারদি হাউ হাউ করে কাঁদছিলেন। এটা লিপিবদ্ধ আছে কোথায়? এটা লিপিবদ্ধ আছে অশোক মিত্র। অশোক মিত্র মানে সিপিএম এর অশোক মিত্র না, আইসিএস অশোক মিত্র। উনি তখন ছিলেন, এই সরকারি যন্ত্রের মধ্যে ছিলেন, উনি সব খবর রাখতেন। উনি লিখেছেন, নিজের আত্মজীবনীতে লিখে গেছেন 3-20-10 যে এই সরোয়ারদি হাউ হাউ করে কেঁদেছিলেন। কারণ যেরকম ভাবে মুসলমান মরছিল তাতে আর সরোয়ারদি থাকতে পারছিলেন না, উনি কিছুই করতে পারছিলেন না। অতএব মুখ্যমন্ত্রী দয়া করে, আমরা চাই না একটিও মুসলমান মরুক, কিন্তু এই প্ররোচনাগুলো আপনি দেবেন না, এগুলো ভয়াবহ জিনিস। মুখ্যমন্ত্রীর কথা মুখ থেকে এই সমস্ত কথাগুলো বেরোনো অত্যন্ত অত্যন্ত অনভিপ্রেত, একদম উচিত নয়। তথা আপনি একটা ফেসবুকে আমরা একটা পোস্ট দেখলাম, সেখানে আপনি লিখেছেন যে এই মুহূর্তে এ রাজ্যের যে হিন্দুদের যে অবস্থা এবং যেভাবে শুভেন্দু অধিকারী একটা হিন্দুদের জন্য বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়াতে দেখছেন, সেটাকে আপনি সমর্থন জানিয়েছেন, যদি একটু বলেন। এ তো খুব পরিষ্কার, জলের মতন পরিষ্কার। কারণ এই রাজ্যে হিন্দুদের সংখ্যা এমনিতে মোটামুটি 65%, আর মুসলিমদের সংখ্যা এখন আন্দাজ করা যায় 35% দাঁড়িয়েছে। এই মুসলিমদের যে কিভাবে তোয়াজ করছে মুখ্যমন্ত্রী, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই ওবিসি এ, ওবিসি বি ইত্যাদি নানা রকম কায়দা করে মুসলিমদের তেড়ে কাজ দিচ্ছেন। উনি ইমামদের ভাতা দিচ্ছেন, মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছেন, তার মাঝে 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 হিন্দুদের কনসোলেশন প্রাইজের মতন একটি করে ধরিয়ে দিচ্ছেন, ওই মন্দির, দীঘার মন্দির ধরিয়ে দিচ্ছেন। কিন্তু এতে হবে না। আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সম্প্রদায় বুঝতে আরম্ভ করেছে যে ইনি আমাদের সর্বনাশ করবেন। পুরোপুরি কতদূর বুঝেছি আমি জানি না, কিন্তু এটুকু বুঝতে আরম্ভ করেছি ইনি আমাদের সর্বনাশ করবেন। পশ্চিমবঙ্গে বহু জায়গা আছে যেখানে হিন্দুর পক্ষে থাকা খুব কঠিন হয়ে গেছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, 2 24 পরগনার কিছু কিছু অঞ্চলে।